একটি দেশের মাথাগুলো যখন পচে যায় তখন ওই জাতি নষ্ট হয়ে যায়। গত এক যুগেও বিনিয়োগকারীরা একটি সুষ্ঠু, স্বাভাবিক, প্রগতিশীল, বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার এদেশে পেল না। বরং লক্ষ লক্ষ বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়ে, তাদের সর্বস্ব হারিয়ে, তাদের স্বপ্ন এই বাজারেই ধূলিসাৎ হয়ে যায়। ইন দ্য থিওরি অফ মরাল সেন্টিমেন্টসে অ্যাডাম স্মিথ বলেছিলেন ইনভিজিবল হ্যান্ডের কথা, যদিও তিনি গভর্নিং ডাইনামিক্স বোঝাতে ইনভিজিবল হ্যান্ড ব্যবহার করেছিলেন। আমাদের পুঁজিবাজারও একটি ইনভিজিবল হ্যান্ড বা কালো ছায়া কিংবা অসাধু চক্র, যে নামেই বলি না কেন, এই অপশক্তি মার্কেট ডাইনামিক্সকে নষ্ট করছে এবং পুঁজিবাজারের স্রোতধারাকে অর্থনীতির বিরুদ্ধে প্রবাহিত করছে। বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইউ আর দ্য ভ্যানগার্ড অফ আওয়ার ইকোনমি, ইউ আর দ্য ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম। সুশীল সমাজের কাছে প্রশ্ন, এদেশের বিনিয়োগকারীদের কি একটি সুষ্ঠু, স্বাভাবিক, প্রগতিশীল, বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার পাওয়ার অধিকার নেই? গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। কেন আমরা বিশ্বাস করি না সেটারও এক্সপ্লেনেশন দিচ্ছি। 2009 সালে ঢাকা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান ছিল 2350 কিংবা 2400 যদি রাফলি আমরা ক্যালকুলেট করি, এবং 2010 সালে অল টাইম হাই ছিল 8700। আমরা যদি 2010 সালের ডিএসসি ব্রড ইন্ডেক্সের মিডিয়ান ওয়েট যদি ক্যালকুলেট করি তাহলে 5500 রাফলি হবে। সো গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জিডিপির গ্রোথ হয়েছে অন অ্যান অ্যাভারেজ 6%, এবং আমরা যদি ইনফ্লেশনকে ক্যালকুলেট করি অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 6%, তাহলে অন অ্যান অ্যাভারেজ বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের গ্রোথ হওয়ার কথা 11% প্রতি বছর। সো আমরা যদি জিডিপির গ্রোথ এবং ইনফ্লেশন ক্যালকুলেট করি তাহলে বর্তমানে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান থাকার কথা 13,000 থেকে 15,000 মিনিমাম, কিন্তু বর্তমানে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান 5,974, কিংবা আমরা রাফলি যদি 6,000ও ক্যালকুলেট করি তাহলে বাংলাদেশের পুঁজিবাজারে কিন্তু তেমন একটা গ্রোথ আমরা লক্ষ্য করছি না। 2010 সালে যদি আমরা মিডিয়ান ওয়েট হিসেবে ক্যালকুলেট করি, ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান 5,500, এবং 12-14 বছর পর 6,000 পয়েন্টে বর্তমানে ইন্ডেক্স অবস্থান করছে। এর মধ্যে আমরা কিন্তু অনেকগুলো পোস্টে মেনশন করেছি বাংলাদেশের ইকোনমিক গ্রোথ, এক্সপোর্ট গ্রোথ, এডুকেশন এবং স্কিল্ড ওয়ার্কারের যে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, সাথে আমরা যদি ক্যালকুলেট করি অর্থনীতির আকার অনেক বৃদ্ধি পেয়েছে গত এক যুগে। তো এখন সবচেয়ে বড় কোশ্চেন হলো, এতগুলো যে ডেভেলপমেন্ট ওয়ার্ক বাংলাদেশে হয়েছে, দেশ এগিয়েছে, অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে, এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটার রিফ্লেকশন ক্যাপিটাল মার্কেটে আসে নাই কেন? এটা হচ্ছে একটি বড় কোশ্চেন। এছাড়া আমরা যে রাফলি ক্যালকুলেট করেছি 13,000 থেকে 15,000 সূচক হওয়ার কথা, শুধুমাত্র জিডিপি এবং ইনফ্লেশন যদি আমরা কাউন্ট করি, কিন্তু এর মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে এই মার্কেটে না হলো 100 থেকে 150 মতো নতুন কোম্পানি এনলিস্টেড হয়েছে, এবং এই দেশের মানুষের পারচেস পাওয়ার বেড়েছে গত এক যুগে, তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বৃদ্ধি পেয়েছে। সেটার রিফ্লেকশন যদি দেখি আরও 3 থেকে 5,000 সূচক বৃদ্ধি পাওয়ার কথা, অর্থাৎ মিনিমাম 15 থেকে 20,000 হওয়ার কথা যদি সব কিছু আমরা ক্যালকুলেট করি। সো এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে, এত কিছু ঘটে যাওয়ার পরও ক্যাপিটাল মার্কেটে এটার কোনো রিফ্লেকশন নেই, এবং এই ব্যাপারটি কিন্তু খুবই মিস্টিরিয়াস। অ্যাডাম স্মিথের থিওরি অনুযায়ী, ইন কম্পিটিশন ইন্ডিভিজুয়াল অ্যাম্বিশন সার্ভস দ্য কমন গুড, ইন কম্পিটিটিভ বিহেভিয়ার someone always lose. So in competitive behavior যদি someone always lose করে তাহলে someone always উইনও করে, কিন্তু এই মার্কেটে উইন করলো কে? ঢাকা স্টক এক্সচেঞ্জে গত এক যুগে ইনফ্লেশন কাউন্ট পর্যন্ত করতে পারিনি, ইনফ্লেশনকেও কাউন্টার দিতে পারিনি, এবং জিডিপির গ্রোথও আমরা বাদ দিলাম। তাহলে এই মার্কেটে এভরিওয়ান ইজ লুজার। আর মার্কেট ডাইনামিক্স কিন্তু স্রোতের বিপরীতে প্রবাহিত হচ্ছে। সো এখন যে বিষয়টি, আমাদের মার্কেটে কোনো না কোনো সমস্যা অবশ্যই রয়েছে। এখন আমাদের যারা বিশেষজ্ঞ তারা এক এক সময় এক এক কথা বলে। কিছু কিছু বিশেষজ্ঞ বলতে চান যে এই মার্কেটে ভালো মানের কোম্পানি এনলিস্ট করা হয়নি, যার কারণে মার্কেট
ভালো হয়নি, কিন্তু এই মার্কেটে যথেষ্ট পরিমাণ ভালো কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানিগুলোর বর্তমানে তেমন একটা ডিমান্ড আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না। সো ওনাদের থিওরি অনুযায়ী যদি এই মার্কেটে ভালো মানের কোম্পানি এনলিস্টেড না হয়, তাহলে ওনাদের থিওরি অনুযায়ী এই মার্কেটে যে ভালো মানের কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু ডিমান্ড থাকার কথা ছিল অনেক হাই, যেহেতু ভালো মানের কোম্পানি কম। কিন্তু সেই থিওরিটি কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে অ্যাপ্লাই হচ্ছে না। এছাড়াও আরেক দল বিশেষজ্ঞ মাঝে মধ্যে বলে থাকেন যে ব্যাংক ইন্টারেস্ট রেট বর্তমানে বেড়ে গেছে, যার কারণে মার্কেট হয়তো হুচট খাচ্ছে। কিন্তু গত এক যুগে ব্যাংক ইন্টারেস্ট রেট কিন্তু ধারাবাহিকভাবে কমেছিল। সেই হিসেবে তাদের থিওরি অনুযায়ী মার্কেট বুম করার কথা, কিন্তু মার্কেট অদ্ভুত রকম আচরণ করেছে, মার্কেট কিন্তু বুম করেনি। এছাড়াও আরেক দল বিশেষজ্ঞ মাঝে মধ্যে বলতে চান যে গুজবের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ এগোতে পারেনি। তাহলে কি গত এক যুগেরও বেশি সময় ধরে মার্কেট গুজবের কারণে এগোয়নি? তাদের কাছে আমার এটি একটি কোশ্চেন। রিসেন্টলি যেটি ঘটলো আমাদের মার্কেটে, যদি একটু ক্রিটিক্যালি আমরা ব্যাপারটিকে পর্যবেক্ষণ করি, আপনারা দেখবেন ইলেকশনের পরপর একটি সপ্তাহ যে যাওয়ার সময় পায়নি, একদল বিশেষজ্ঞ, বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টর অনেকটা চাপ সৃষ্টি করে ফ্লোর প্রাইস উঠিয়ে নেয়। কিন্তু তারা কি এটা ক্যালকুলেট করেছিল? আমরা কিন্তু এর আগের একটি পোস্টে আলোচনা করেছিলাম মার্কেটে যেরকম একটা বাস্তবতা যে ফ্লোর প্রাইস উঠিয়ে নিতে হবে, কিন্তু ফ্লোর প্রাইস উঠানোর পর মার্কেটে যে একটা শক আসবে সেটা অ্যাবজর্ব করার মতো মার্কেটের অবস্থান ছিল না। কিন্তু কিছু কিছু ইনস্টিটিউশন কিংবা কিছু কিছু ব্যক্তিত্ব তখন চাপ সৃষ্টি করে রীতিমতো ফ্লোর উঠিয়ে নেওয়ার জন্য অস্থির একটা অবস্থান সৃষ্টি করেছিল, যার কারণে কোনো কিছু ক্যালকুলেশন না করে তড়িঘড়ি করে ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া হলো। সো ওদের কমপ্লেইন ছিল ফ্লোর প্রাইসের কারণে লেনদেন হচ্ছে না, অথচ আমরা এক্সপেরিয়েন্স করছিলাম ইলেকশনের পরপর ইনভেস্টরদের মধ্যে কিছুটা কনফিডেন্স বিল্ড আপ করেছিল এবং বেশ কিছু স্টক অটোমেটিক্যালি ফ্লোর ভেঙে লেনদেন হওয়া শুরু করেছিল। হয়তো কিছুটা সময় দিলে অটোমেটিক্যালি প্রত্যেকটা স্টকেই বায়ার চলে আসতো এবং মার্কেট সুন্দরভাবে পরিচালিত হতো। কিন্তু সেই ধারাটাকে নষ্ট করার জন্য আমার তো পার্সোনালি মনে হয় যে এখানে বিশাল একটি ষড়যন্ত্র ছিল ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে ইলেকশনের পরপর একটি বিশৃঙ্খলা ক্রিয়েট করাই ছিল এই গোষ্ঠীর উদ্দেশ্য, এবং এটিতে তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। ফ্লোর প্রাইস উঠানোর আগে আমরা লক্ষ্য করেছি 600 থেকে 800 কোটি টাকার মতো অন এন অ্যাভারেজ লেনদেন হতো প্রতিদিন, কিন্তু এখন ফ্লোর উঠিয়ে নেওয়ার পর এতগুলো স্টকে লেনদেন হচ্ছে। আজকের যে টার্নওভার 483 কোটি টাকার টার্নওভার হয়েছে, এটি কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। আমি পার্সোনালি বিলিভ করি এটি খতিয়ে দেখা উচিত কাদের উদ্দেশ্যে এবং কেন এই মার্কেট সেন্টিমেন্টকে নষ্ট করা হলো, এবং এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এই চক্রটির উদ্দেশ্য ছিল ইলেকশনের পরপর সরকারের ভাবমূর্তি নষ্ট করা, পাবলিক সেন্টিমেন্ট যাতে সরকারের এগেনিস্টে কাজ করে, এটির একটি তাদের ঘৃণ্য প্রয়াস ছিল। এছাড়া আরেকটি আলোচনায় আমি বলেছিলাম বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে 450 থেকে 500 স্টক রয়েছে এবং এখানে বিগ পেইড আপের 30 থেকে 40টা কোম্পানিকে সাপোর্ট দিলে মার্কেটের চিত্রই কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং আমরা আশা করেছিলাম মার্কেটে যেরকম একটি পজিটিভ ভাইব ক্রিয়েট হয়েছিল তাতে করে মার্কেটে অ্যাটলিস্ট 10 থেকে 15 লাখ নতুন বিনিয়োগকারী আসত। কিন্তু প্রায় সময় এটি লক্ষ্য করা যায় মার্কেটে যখন একটি পজিটিভ ভাইব ক্রিয়েট হয়, একটি চক্র টিমেন্ডাস আকারে সেল প্রেশার সৃষ্টি করে এবং মার্কেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটি কিন্তু নতুন হচ্ছে না, গত 10 বছর ধরে এ ধরনের সিচুয়েশন আমরা প্রায় সময় এক্সপেরিয়েন্স করেছি। কিন্তু ক্যাপিটাল মার্কেটে এটার কোনো বিচার কিংবা আচার আমরা দেখি না, যার ফলে এই মার্কেটের প্রতি ম্যাক্সিমাম বিনিয়োগকারীদের আস্থা এখন কমে গেছে এবং এখানে ইনভেস্টমেন্ট করার জন্য যে একটা পরিবেশ দরকার সে পরিবেশটি মোটেও বিনিয়োগকারীদের ফেভারে নেই। সো মূলত এখানে একটা বেসিক সমস্যা হচ্ছে, যেহেতু সুশাসন প্রতিষ্ঠিত হয়নি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে, এই মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কম হওয়ার কারণে এই মার্কেট থেকে কিন্তু বিনিয়োগকারীরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এটি একটি আইসোলেটেড মার্কেটে পরিণত হচ্ছে যেখানে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা খুবই কম। এবং এই বিষয়টি নিয়েও আমি গতদিন মেনশন করেছিলাম যে এই বিষয়টি নিয়েও গবেষণা করা যেতে পারে, কেন বাংলাদেশের পুঁজিবাজারে পৃথিবীর অন্য দেশের পুঁজিবাজারের তুলনায় এখানে পার্টিসিপেশন একেবারেই লো।
যেখানে বাইরের দেশের সিনিয়র সিটিজেনরা তারা তাদের রিটায়ারমেন্টের টাকা পর্যন্ত ইনভেস্ট করে থাকে, কিন্তু এ দেশে ইয়ঙ্গার জেনারেশন পর্যন্ত এই মার্কেটে ইনভেস্ট করতে ইচ্ছুক না। আর এই বিষয়টিকে ঠিকমতো গবেষণা করা হলে আই এম প্রিটি শিওর এখানে ফুটে উঠবে সুশাসন যেহেতু প্রতিষ্ঠিত হয়নি, বিনিয়োগকারীদের আস্থা এই মার্কেটের প্রতি কমে গেছে। এখন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হলে এই মার্কেটে সুশাসন প্রতিষ্ঠিত করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের যারা নীতি নির্ধারণী মহল তারা কিন্তু ডিমান্ড সাইডটিকে স্ট্রং না করে বারংবার সাপ্লাই সাইড তারা স্ট্রং করছে। তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে শেয়ার সাপ্লাই বৃদ্ধি করে যাচ্ছেন, কিন্তু পক্ষান্তরে ক্যাপিটাল মার্কেটে যে ডিমান্ড ক্রিয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটির উপরে তারা গুরুত্ব দিচ্ছেন না, যার কারণে মার্কেট কিন্তু বারংবার মুখ থুবড়ে পড়ছে এবং দুর্বল আচরণ করছে। সো এই মার্কেটকে ঠিক করতে হলে প্রথমে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, এবং এই মার্কেট নিয়ে যে একটি অসাধু চক্র আমরা প্রায় সময় শুনে থাকি, এবং পত্রপত্রিকায়ও আমরা এই বিষয়টি নিয়ে এর আগে অনেকবার লেখালেখি হয়েছিল, কিন্তু আদৌ এর কোনো সুবিচার হয়নি। এটিও একটি গুরুত্বপূর্ণ রিজন ক্যাপিটাল মার্কেট সুষ্ঠু স্বাভাবিক ধারায় না চলার একটি বড় অন্তরায়। পাশাপাশি মার্কেটে যে নেস্টি ম্যানিপুলেশন হয় দুর্বল মানের কোম্পানিগুলো, এটি কিন্তু প্রায় সময় মনে হয় যে পত্রপত্রিকায় জুয়ারিদের কথা মেনশন করা হয় কিংবা গ্যাম্বলার হিসেবে চিহ্নিত করা হয়। যে নামেই চিহ্নিত করা হোক না কেন, এই ধরনের ম্যানিপুলেশন কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। এখানে ইনস্টিটিউশন জড়িত আছে। ডেইলি যেভাবে দুর্বল মানের কোম্পানিগুলোতে যে মানি ফ্লো লক্ষ্য করা যাচ্ছে, এটি কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে সম্ভব না। এটি হয় কোনো ইনস্টিটিউশন কিংবা গ্রুপ অফ পিপল তারা জড়িত এইসব কারসাজির সাথে, এবং এইসব কারসাজিও বন্ধ করা দরকার। নাহলে মার্কেটের যে একটি বেসিক স্ট্রাকচার, মার্কেটের যে বেসিক স্ট্রেংথ, ইউজুয়ালি ক্যাপিটাল মার্কেটে যেটি হয় ব্লু চিপ কোম্পানিগুলো, গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি, এবং যে কোম্পানিগুলো বছর শেষে ভালো ডিভিডেন্ড প্রোভাইড করে, সেই কোম্পানিগুলোর ডিমান্ড থাকে অনেক হাই মার্কেটে। কিন্তু বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের চিত্র ঠিক উল্টো। সো প্রাইস অ্যাকশনের দিক থেকেও আমরা দেখি যে মার্কেট ডাইনামিক্স স্রোতের ঠিক বিপরীতে চলে। সো এখানে পরিষ্কার নেস্টিভাবে ম্যানিপুলেট করা হয় এই মার্কেটকে, এবং এইসব ম্যানিপুলেটররা থাকে ধরা ছোঁয়ার বাইরে এবং তাদের কোনো বিচার হয় না, এবং এটি একটি কালচারে পরিণত হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। সো আমরা আমাদের নীতি নির্ধারণী মহল এবং কর্তৃপক্ষের প্রতি রিকোয়েস্ট রাখব, তারা যেন দেশের অর্থনীতির সাথে, পুঁজিবাজারের সাথে এবং লক্ষ লক্ষ বিনিয়োগকারীর সাথে এগিয়ে আসেন, এবং যে সমস্যাগুলো আমরা মেনশন করেছি সেগুলো সমাধানে আন্তরিক হন। ধন্যবাদ সবাইকে। এটি ছিল আজকের বক্তব্য। বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর আমাদের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।